আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমরা আজকে বিবিএস সেকেন্ড ইয়ার এবং বিবিএস সেকেন্ডের একটা ক্লাস নেব। আশা করি তোমরা সবাই অংশগ্রহণ করবে। এবং যে সাবজেক্টের ক্লাসটা আমরা নেব সেটা শুধুমাত্র অনার্সে বিবিএতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে, অন্য কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টদের এই সাবজেক্টটা পড়তে হয় না। আর আমাদের যারা বিবিএস কোর্সে আসো, অর্থাৎ পাস কোর্সে ডিগ্রি লেভেলে আসো, তাদের এই সাবজেক্টটা সেকেন্ড ইয়ারে পড়তে হয়। তো এই সাবজেক্টটা যখন আমরা পড়া শুরু করব, তার আগে আমাদের সাবজেক্টের পরিস্থিতিটা আমরা নিয়ে নেব। এই সাবজেক্টে কোন কোন বিষয়ে আমাদের পড়াশোনা করতে হয়, কোন কোন বিষয়ে কোন কোন অধ্যায়গুলো করতে হবে, প্রশ্নের ক্যাটাগরিটা কেমন হবে, সমস্ত বিষয় আমরা একটু সর্বপ্রথম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের ডিগ্রি এবং অনার্স লেভেলে প্রায় সেম কোশ্চেন হয়। এখানে কোশ্চেন ধরনটা কিন্তু খুব বেশি আমাদের যে পার্থক্য থাকে সেগুলো থাকে না। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব প্রথম দিক থেকে আজকের ক্লাসে সমস্ত সিলেবাসটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো সর্বপ্রথম আমি প্রশ্নের ধরন নিয়ে কথা বলবো। আর তোমাদের অনেকে দেখতে পাচ্ছি যে অংশগ্রহণ করতেছো, সাউন্ডের বিষয়ে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। সাউন্ড ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর সাউন্ডে ক্লিয়ার হলে আমাকে একটু মেসেজ করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্নের যে ধরনটা সেটা আমরা জানি যে ক বিভাগে আমাদের 12টা কোশ্চেন থাকে, সেখান থেকে 10টির উত্তর দিতে হয়। বেসিক্যালি এই জায়গাটার মধ্যে আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন আসে, বিশেষ করে সংজ্ঞাগুলো, ডেফিনেশনগুলো, এগুলোর অ্যান্সার করতে হয়। আমাদের খ বিভাগে যেখানে কোশ্চেন আসে সেখানে মিক্সড কোশ্চেন হয়, থিওরি এবং ম্যাথমেটিক্যাল মিলে হয়। আমাদের যদি 19 সালের প্রশ্নটা আমরা একটু দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন এসেছিলো এবং কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন এসেছিলো। তো আমরা এখানে খ বিভাগে প্রশ্নের ক্ষেত্রে 19 সালের যে প্রশ্নটা, সেখানে আমরা দেখলাম যে 4টে থিওরি কোশ্চেন এসেছিলো, আর বাকিগুলো অঙ্কের অ্যান্সার গাণিতিক প্রশ্ন এসেছিলো। তো আমাদের মূল টার্গেটটা থাকবে গাণিতিক উত্তরগুলো করার জন্য, কারণ থিওরিটিক্যাল প্রশ্নের অ্যান্সার করলে আমাদের নাম্বারের ক্ষেত্রে খুব বেশি আগানো যায় না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে গাণিতিক যে বিষয়গুলো আছে সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতে। তো যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় অধ্যায়গুলো কি কি, এই অধ্যায়গুলোর সাথে আমাদের ইতিপূর্বে কোনো পরিচয় আছে কি না সেগুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের ম্যাক্সিমাম যে অধ্যায়গুলো আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে, সেখানে সমস্ত অধ্যায়গুলো আমরা ইতিপূর্বে করে এসেছি। অর্থাৎ আমাদের একাদশ দ্বাদশ অনার্স ফার্স্ট ইয়ারে সেখানে আমরা এই অধ্যায়গুলো সম্পর্কে ধারণা লাভ করেছি। তো আমরা আজকে যে কটা অধ্যায় আমাদের প্র্যাকটিস করতে হবে, সমস্ত অধ্যায়গুলো নিয়ে টুকটাক করে একটু আমরা কথা বলবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং এই সাবজেক্টটা নিয়ে অনেকের একটু ভয় কাজ করে যে সাবজেক্টটা শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্টে নেই, হয়তো একটু কঠিন হতে পারে, একটু বুঝতে অসুবিধা হতে পারে। বেসিক্যালি সাবজেক্টটা খুবই ইজি একটা সাবজেক্ট, এবং এখানে নাম্বার ক্যারি করাটা খুব সহজ হয় আমাদের, কারণ এখানে ম্যাথমেটিক্যাল প্রায় প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে। তো আমরা জানি যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনের অ্যান্সার আমরা যত বেশি করতে পারবো, দক্ষতা অর্জন করতে পারবো, আমাদের নাম্বারের অর্জন করতে আমাদের তত কী হবে, সুবিধা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা একটু অধ্যায়গুলো নিয়ে কথা বলবো। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার 1 এখানে লেখা আছে। অধ্যায়টা একটু ভালো করে পড়ো। রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অধ্যায়ের নামটা কি? রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটার অর্থ বাংলা এখানে দেওয়া আছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার পর্যালোচনা এবং আর্থিক বিবরণী উপস্থাপন। কি বললাম? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার পর্যালোচনা এবং আর্থিক বিবরণী উপস্থাপন। এই অধ্যায়টা বেসিক্যালি আমরা ফার্স্ট ইয়ারে যে অধ্যায়টা করে এসেছি, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, সেই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের পুনরাবৃত্তিটা এখানে করা হয়েছে। অর্থাৎ সেখান থেকে অনেকগুলো আইটেম এখানে নিয়ে আসা হয়েছে, এবং পরীক্ষার মধ্যে এই অধ্যায়টা থেকে আমাদের প্রায় 2টা কোশ্চেন থাকে। খ বিভাগে একটা, আর একটা গ বিভাগে একটা কোশ্চেন থাকে। তো যাই হোক, এখান থেকে থিওরি প্রশ্নেরও কিন্তু আমাদের অ্যান্সার করতে হয়। এই কারণে আমাদের সর্বসাকুল্য অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমাদের কি কি পড়তে হবে একটু ফার্স্ট ইয়ার থেকে, অর্থাৎ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের সাথে কোন কোন বিষয়গুলো মিল আছে,
একটু দেখো জেনারেল জার্নাল, আমরা এটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে প্র্যাকটিস করে এসেছি, সেই জিনিসটা আমাদের কি করতে হবে, এখানেও প্র্যাকটিস করতে হবে। জেনারেল জার্নাল অর্থাৎ সাধারণ জাবেদা। এরপর দেখি ক্লোজিং এন্ট্রিজ। ক্লোজিং এন্ট্রিজটা তোমাদের একটু পরিচিত দেখো, সমাপনী জাবেদা। আমরা সমাপনী জাবেদা কিন্তু একাদশ দ্বাদশেও প্র্যাকটিস করেছি কার্যপত্রের ক্ষেত্রে, আর আমরা ফার্স্ট ইয়ারেও কিন্তু ক্লোজিং এন্ট্রি সম্পর্কে কিছু অধ্যায়, কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করেছি। এরপরটা দেখো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের সাথে তোমাদের নিশ্চয়ই পরিচয় আছে। সেটা হচ্ছে কার্যপত্রে আমরা একটা কলাম করতাম অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স নামে, সমন্বিত রেওয়া মিল যাকে বলতাম বাংলায়, ইংরেজিতে বলা ছিল আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এটার সাথে আমাদের ফার্স্ট ইয়ারে অথবা একাদশ দ্বাদশে আমাদের কিন্তু পরিচয় আছে। এরপর একটা আছে ইনকাম স্টেটমেন্ট। তোমরা একটু লক্ষ্য করছো যে ইনকাম স্টেটমেন্টের পাশে 3টা তারকা চিহ্ন আছে। ইনকাম স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে আয় বিবরণী, যে আয় বিবরণীর সাথে আমরা সেই নবম দশম শ্রেণীতে থেকে আমরা করে আসতেছি। তো সেই নবম দশম শ্রেণী থেকে যে প্র্যাকটিসগুলো আমরা করি আয় বিবরণীর, সেই জিনিসগুলোই আমাদের বেসিক্যালি ফার্স্ট ইয়ার এটা করা আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে। এবং দেখলাম যে অনেক ফার্স্ট ইয়ার অনেকে অংশগ্রহণ করেছো। তোমাদের যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে সেটা কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে অনেকগুলো অধ্যায় কী আছে, মিল আছে। এই ইনকাম স্টেটমেন্টটা আমাদের প্রায় প্রতি বছরই পার্ট সিতে কোশ্চেনে সেট আপ হয়। আর একটা আছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট। ক্লাসিফাইড ব্যালেন্স শিট শব্দের অর্থ হচ্ছে শ্রেণীবদ্ধ উদ্ধৃতপত্র। তো শ্রেণীবদ্ধ আমরা যখন করি সেই সম্পদগুলো, দায়গুলো, চলতি সম্পদ, তারপরে হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মালিকানার সত্যগুলোকে আলাদা আলাদা করে এখানে আমরা কি করি, প্র্যাকটিস করে থাকি। এই ক্লাসিফাইড ব্যালেন্স শিটও কিন্তু আমাদের প্রায় প্রতি বছরই কোশ্চেনের মধ্যে কি হয়, সেট হয়। এরপরটা হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। একটু লক্ষ্য করো, ওনার্স ইকুইটি স্টেটমেন্টটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী, যার সাথে আমাদের পরিচয় কিন্তু আছে ফার্স্ট ইয়ারে এবং একাদশ দ্বাদশে। তো যাই হোক, আমাদের এই যে ফার্স্ট ইয়ারের যে প্রথম অধ্যায়টা, আমাদের এই অধ্যায়টা হচ্ছে বেসিক্যালি হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের যে জিনিসগুলো আছে পুরাতন, যেহেতু অধ্যায়টার নামই হচ্ছে রিভিউ। রিভিউ শব্দের অর্থ হচ্ছে পর্যালোচনা করা, অর্থাৎ ইতিপূর্বে যে আমরা করে এসেছি যে সমস্ত অঙ্কগুলো, যে সমস্ত অধ্যায়গুলো প্র্যাকটিস করেছি, সেগুলো হচ্ছে আমাদের রিভিউর মধ্যে আসে। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নেই। কারণটা হচ্ছে এর ম্যাক্সিমাম অঙ্কগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে করা আছে এবং সেই ধাপের সেই ক্যাটাগরির কোশ্চেনগুলোই কিন্তু এখানে আসে। চ্যাপ্টার 2 একটু লক্ষ্য করো, দেখো এখানে লেখা আছে প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেট কি? যে অ্যাসেটটা আমাদের কারবারে অনেক দিন ব্যবহার করি, অর্থাৎ স্থায়ী সম্পদ বলি, সেটা হচ্ছে প্লান্ট অ্যাসেট বা প্লান্ট সম্পত্তি। ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ আমরা যেগুলো প্রকৃতি থেকে পাই, কয়লা, গ্যাস, তেল, এগুলো। আর একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পত্তি। অস্পর্শনীয় সম্পত্তি কি আমাদের? এগুলো হচ্ছে যে সমস্ত সম্পত্তি ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো হচ্ছে কি অস্পর্শনীয় সম্পত্তি। যেমন প্যাটেন্ট, গ্রন্থসত্ত্ব, এগুলো হচ্ছে আমাদের কি অস্পর্শনীয় সম্পত্তি। তো এই অধ্যায়টা শিরোনামটা যদি তোমাদের কাছে নতুন, কিন্তু অধ্যায়টা বেসিক্যালি হচ্ছে পুরাতন। তোমাদের নিশ্চয় মনে আছে একাদশ দ্বাদশে তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অষ্টম অধ্যায় একটা অধ্যায় করেছ, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণটা হচ্ছে আমাদের যে অধ্যায়টা করেছি, আমরা প্র্যাকটিস করেছি, সেই অধ্যায়টাই হুবহু এখানে দেওয়া আছে, শুধুমাত্র অধ্যায়ের শিরোনামটা পরিবর্তন করা হয়েছে। তো এখানে আমাদের দেখি কোন ক্যাটাগরির প্রশ্ন আমাদের সেট আপ হয়। একটা হচ্ছে কস্ট অফ দ্য মেশিন, ট্রাক। ট্রাক থাকতে পারে, সেটা মেশিন থাকতে পারে, বা অন্য কোনো ফার্নিচার থাকতে পারে, ইকুইপমেন্ট থাকতে পারে। আমরা অবলিক দিয়ে লিখে দিয়েছি যে কস্ট অফ দ্য মেশিন। আমরা কিন্তু কস্ট অফ দ্য মেশিন, মেশিনের ক্রয় মূল্য, সেই একাদশ দ্বাদশে কিন্তু প্র্যাকটিস করেছি। যে মেশিনের অর্জন মূল্য নির্ণয় করেছি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়। যে মেশিন ক্রয় করলাম কত টাকা দিয়ে, তার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো এখানে হিসাবভুক্ত করতে হবে। তারপর আমরা যখন প্রত্যেকটা অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তার গাণিতিক প্র্যাকটিস করব, আমি প্রত্যেকটা বিষয় তোমাদের খুব হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, বার্ষিক অবচয়। আমরা বার্ষিক অবচয় একাদশ দ্বাদশে কিন্তু প্র্যাকটিস করেছি কীভাবে বের করতে হয়, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেই বার্ষিক অবচয়, সরলরৈখিক পদ্ধতি, তারপরে হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ছিল আমাদের, তারপরে ক্রমহ্রাসমান জের পদ্ধতি ছিল,
এরপর হচ্ছে উৎপাদন পদ্ধতি ছিল, যদি এখানে আমাদের দুই একটা পদ্ধতি আরও বাড়িয়ে করতে হবে, কারণ এখানে আমাদের অনার্স লেভেল বা ডিগ্রি লেভেল। এরপরে আসছিল ডেপ্রিসিয়েবল ভ্যালু, অবশ্যযোগ্য মূল্য। অবশ্যযোগ্য মূল্যের কথা তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে, কিভাবে আমাদের অবশ্যযোগ্য মূল্যটা বের করে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের জন্য আমাদের ডেপ্রিসিয়েশন কস্ট কত টাকা হবে সেটা বের করা লাগতে পারে আমাদের। এরপরে আছে আমাদের দেখো একটু ডেপ্রিসিয়েশন শিডিউল, তোমাদের মনে আছে কিনা, অবশ্যই তালিকার কথা নিশ্চয়ই মনে আছে। একাদশ দ্বাদশে তোমরা কিন্তু আমি বলেছিলাম যে হুবহু ওই অধ্যায়টা এখানে দেওয়া আছে এবং একই প্যাটার্নের কোশ্চেন কিন্তু হয় আমাদের। আর হচ্ছে জেনারেল জার্নাল, আমাদের জার্নালের কথা মনে আছে কিনা, সে অবশ্যই হিসাব ডেবিট, পঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরেরটা আছে আমাদের কি লেজার। লেজার মানে কি খতিয়ান। আমরা জানি যে জার্নাল যদি আমাদের থাকে হাতে আমাদের কাছে, আমরা যা যদি বুঝতে পারি তাহলে আমাদের লেজারের অর্থাৎ খতিয়ানের অঙ্ক করতে কি হয় না, খুব বেশি সমস্যা হয় না ইনশাল্লাহ। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ক্লোজিং এন্ট্রিজ, সমাপনী চাবেদা কিন্তু এখানে পরীক্ষার মধ্যে আসে। একটা বিষয় হচ্ছে আমি তোমাদের যে সমস্ত বিষয়গুলো এখানে নোট করেছি এগুলো কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় আসে, ইউনিভার্সিটি পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো কি হয়, কোশ্চেন সেট আপ হয়। আমি শুধু কমন বিষয়গুলো এখানে তোমাদের বেছে বেছে নিয়ে আসছি এবং আমরা যখন লেকচার শিডিউল তৈরি করব সেটা হার্ড কপি হতে পারে, হার্ড কপি হোক আর হচ্ছে আমাদের অনলাইন ক্লাস হোক, আমরা ঠিক ওইভাবে কিন্তু লেকচার কপিগুলো তৈরি করব। তো এই বিষয়গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়ের জন্য। এই অধ্যায় থেকে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন সেট আপ হয়নি। আমি সর্বপ্রথম লেকচার শিটটি তৈরি করার আগে প্রথমেই যেটা নির্ধারণ করে নিই কোন প্রশ্নগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে, কোন বিষয়গুলো জানলে আমরা পরীক্ষার হলে শতভাগ অ্যান্সার করতে পারবো, সেই বিষয়গুলো আমি নিয়ে আসি। এরপরে একটা অধ্যায়ের কথা তোমরা একটু দেখো, চ্যাপ্টার 4। তোমাদের নিশ্চয়ই একটা প্রশ্ন থাকতে পারে চ্যাপ্টার 3 কোথায়। আমরা জানি যে প্রত্যেকটা অধ্যায় থেকে এখানে কোশ্চেন হয়, 3টা একটু লেস ইম্পর্টেন্ট, এই কারণে হচ্ছে আমরা এই অধ্যায়টা একটু অ্যাভয়েড করে যাব, আমাদের সব প্র্যাকটিস করা যাবে না। তো এই অধ্যায়টা সম্পর্কে আমাদের একটু ধারণা দিয়ে নিই আমি, এখানে কোন কোন কোশ্চেন হয়। কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস। কারেন্ট লায়াবিলিটিস শব্দের অর্থ হচ্ছে চলতি দায়, যে সমস্ত দায়গুলো প্রতিষ্ঠানে 1 বছরের কম সময়ের জন্য হয় অথবা সচরাচর হয়, আমরা জানি এগুলো। আমাদের ফার্স্ট ইয়ারে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছি, প্রিন্সিপালস অফ ফিনান্স নামে একটা সাবজেক্ট ছিল তোমাদের, সেই সাবজেক্টে কিন্তু আমরা কারেন্ট লায়াবিলিটিস সম্পর্কে ধারণা লাভ করেছি, অথবা আমাদের অ্যাকাউন্টিংয়ের মধ্যেও ছিল। আর এটা হচ্ছে কন্টিনজেন্সিস, সম্ভাব্য ঘটনা আর কি, আমাদের ভবিষ্যতে কোন ঘটনাটা ঘটতে পারে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। তো এখান থেকে মূলত 3 ধরনের কোশ্চেন হয়, একটা হচ্ছে জেনারেল জার্নাল, সাধারণ জাবেদা, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, সমন্বয় দাখিলা, আর এটা হচ্ছে ব্যালেন্স শিট বা উদ্ধৃতপত্র। এই 3 ক্যাটাগরির বাইরে কিন্তু কোনো কোশ্চেন এখান থেকে আজ পর্যন্ত আমরা ইউনিভার্সিটি কোশ্চেনগুলোতে পাইনি, অর্থাৎ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই 3টা ক্যাটাগরির বাইরে কোনো কোশ্চেন করেনি। এটা হচ্ছে চ্যাপ্টার 4-এর কথা আমাদের। এবার একটু চ্যাপ্টার 5-এর দিকে আমরা চলে যাব, অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস, দীর্ঘমেয়াদী দায়ের হিসাব রক্ষণ। কি বলছি আমরা, অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস। লং টার্ম লায়াবিলিটিস মানে দীর্ঘমেয়াদী দায়, যে দায়টা আমার প্রতিষ্ঠানে অনেক দিন থাকে অথবা 1 বছরের বেশি সময় ধরে থাকে, তাকে আমরা কি বলি, দীর্ঘমেয়াদী দায় বলি। তো এই চ্যাপ্টার থেকে আমাদের কোন কোন কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় সেট আপ হতে পারে। 1 নম্বরে একটু লক্ষ্য করো, জেনারেল জার্নাল। জেনারেল জার্নাল শব্দের অর্থ কি, সাধারণ জাবেদা। জেনারেল জার্নাল মানে কি, সাধারণ জাবেদা। এখানে সাধারণ জাবেদা আসতে পারে। অ্যামোর্টাইজেশন টেবিল, অ্যামোর্টাইজেশন টেবিলের সাথে তোমাদের একটু পরিচয় আছে কিনা, এটা হচ্ছে ঋণ পরিশোধ তালিকা। ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ ফিনান্সে তোমাদের টাইম বিল অফ মানির মধ্যে আমি অ্যামোর্টাইজেশনের একটা তালিকা করিয়েছিলাম, বা তোমরা যেখানে যে স্যারদের কাছে যে কলেজে পড়ো না কেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা কিন্তু সবাই মোটামুটি প্র্যাকটিস করেছো। অথবা সেকেন্ড ইয়ারে তোমরা যারা বিবিএতে পড়াশোনা করছো, ব্যবসায় গণিতে অর্থের সময় মূল্য অধ্যায়ের মধ্যে কিন্তু এই বিষয়টা পড়তে হয়। এই বিষয়টা সম্পর্কে কী করতে হয়, ধারণা থাকতে হয়। সেটা হচ্ছে অ্যামোর্টাইজেশন টেবিল, অর্থাৎ সেই ঋণ পরিশোধের যে তালিকা আছে সেটা। এরপরটা হলো ব্যালেন্স শিট। একটু লক্ষ্য করো, ব্যালেন্স শিট মানে উদ্ধৃতপত্র। এই ব্যালেন্স শিটটাও কিন্তু এই অধ্যায়ের মধ্যে কী করতে হয়, আমাদের একটু প্র্যাকটিস করতে হয়।
তো দেখলাম যে আমাদের জেনারেল জার্নাল আসে, অ্যামোর্টাইজেশন টেবিল আসে, ব্যালেন্স শিট আছে। এরপরটা আসে যেখানে আমরা বন্ড ইস্যু করি। আমাদের বন্ডের কিন্তু একটা অধ্যায় আমরা ইতিপূর্বে করেছি প্রিন্সিপালস অফ ফিনান্সের মধ্যে, ইস্যু প্রাইস অফ দ্য বন্ড। আমরা বন্ডের যে ইস্যুইং প্রাইসটা আছে সেটা কত টাকা হতে পারে সেটা কিন্তু এই অধ্যায় থেকে আমরা নির্ণয় করতে পারি। তো এটা হচ্ছে মোটামুটি 4টা প্যাটার্নের কোশ্চেন হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় থেকে সেট আপ করা হয়। একটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর লং জেনারেল জার্নাল, অ্যামোর্টাইজেশন টেবিল, ব্যালেন্স শিট, ইস্যু প্রাইস অফ দ্য বন্ড। এই 4টা ক্যাটাগরির কোশ্চেনই হচ্ছে ইতিপূর্বে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি সেট আপ করেছে। ইনশাআল্লাহ এর বাইরে থেকে কোনো কোশ্চেন তোমাদের প্রশ্নে সেট আপ হওয়ার সম্ভাবনা নেই। চ্যাপ্টার 6, পার্টনারশিপ অ্যাকাউন্টিং। একটু লক্ষ্য করো তোমরা, পার্টনারশিপটা কী আসলে, অংশীদারি কারবারের হিসাব। আমরা একাদশ দ্বাদশে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়ে অংশীদারি ব্যবসায়ের হিসাব নামে একটা অধ্যায় আমরা প্র্যাকটিস করেছি নিশ্চয়ই সবাই। তো সেই অধ্যায়টায় মূলত হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। আর আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে এই সাবজেক্টটায় ডিগ্রি এবং অনার্স দুইটা জায়গার মধ্যেই এই অংশীদারিকে 3টি প্যাটার্নে ভাগ করা হয়েছে। সেখানে 3টি প্যাটার্নের মধ্যে আমাদের এখানে যে জিনিসগুলো আছে সেটা হলো পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের মধ্যে একটা আছে, প্রথমটা হচ্ছে বেসিক জিনিসগুলো নিয়ে। বেসিক জিনিস থেকে কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেনে অ্যান্সার করতে হয় না, বা খুব বেশি থিওরির অ্যান্সার আমাদের সেখান থেকে আসে না, একটু লেস ইম্পর্টেন্ট যদি আমরা বলি বাংলায়। দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে অ্যাডমিশন, আগমন। তোমরা অধ্যায়ের হেডলাইনটা একটু দেখো, অংশীদারি কারবারের হিসাব, আগমন। আমি যদিও বিস্তারিত এই বিষয়টা নিয়ে আলোচনা করব পরবর্তীতে, যেখানে অংশীদারের আগমন ঘটলে কি কি শর্তে তাকে ব্যবসায় নিয়োগ করা হয়, ব্যবসায়ের অংশীদার করা হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কী করা হয় এখানে আলোচনা করা হয় মূলত। তো এখানে আমাদের যেটা করতে হয়, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে, নিউ রেশিও, যে আগমন অংশীদারের ঘটলো সেখানে নতুন অনুপাতটা কত, গেইন রেশিও, স্যাক্রিফাইস রেশিও, অর্থাৎ তাকে কতটা ছাড় দিতে হবে, কত রেশিও কোনটা বাদ দিয়ে দিতে হবে, গেইন রেশিও উপার্জন করতে হবে, জার্নাল আসে, আর লেজার আসে, ব্যালেন্স শিট আসে। অর্থাৎ আমাদের এই যে কটা আইটেম এখানে আছে, নিউ রেশিও, গেইন রেশিও, স্যাক্রিফাইস রেশিও, জার্নাল, লেজার, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। লেজারের মধ্যে সাধারণত ব্র্যাকেটে যে দুটো জিনিস দেওয়া আছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই দুইটা খতিয়ে নিয়ে আমাদের মূলত বেশি আসে। আরেকটা আসে আমাদের হচ্ছে ব্যালেন্স শিট। তো আমরা হচ্ছে এই বিষয়গুলো যখন বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসগুলো করবো অধ্যায় সম্পর্কে, তখন হচ্ছে এটা আমরা ভালো করে নেব। এরপরেটা হচ্ছে অংশীদারের আরেকটা পার্ট, যেখান থেকে আমাদের প্রায় প্রতি বছরই কোশ্চেন হয়, সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্টিং, সেই অংশীদারি হিসাব। এটাও চ্যাপ্টার 6-এর। রিটায়ারমেন্ট, অবসর গ্রহণ, অর্থাৎ কোনো অংশীদার যদি অবসর গ্রহণ করে, কারবার থেকে হচ্ছে সরে যেতে চায়, মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে আমাদের কী কী করণীয়, কোন কোন কাজগুলো আমাদের করতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়। এবং এই অধ্যায় থেকেও আমাদের যে পূর্ববর্তী যে অধ্যায় আছে সেম কোশ্চেনই আসে, সেই নিউ রেশিও, গেইন রেশিও, স্যাক্রিফাইস রেশিও, জার্নাল, লেজার, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, সেম কোশ্চেনগুলো কিন্তু আমাদের এখানে সেট হয়। তো আমরা যখন অঙ্কগুলো বিস্তারিত আলোচনা করব, বিস্তারিতভাবে প্র্যাকটিস করব, তখন হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এরপরে একটা অধ্যায় তোমাদের অতি পরিচিত একটা অধ্যায়, চ্যাপ্টার 7, প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী। খুবই পরিচিত একটা অধ্যায় ছিল তোমাদের ইন্টারমিডিয়েটে দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়, মনে আছে নিশ্চয়ই তোমাদের, নগদ প্রবাহ বিবরণী। সেই নগদ প্রবাহ বিবরণীর যে অঙ্কগুলা আমাদের ঠিক যেভাবে একাদশ দ্বাদশে আসতো, এখানেও কিন্তু একইভাবে আসে, ডিগ্রিতেও আসে, এবং আমাদের বিবিএ সেকেন্ড ইয়ারের যে অনার্সে আসে সেখানেও কিন্তু একই রকম কোশ্চেন এখান থেকে সেট আপ হয়। এবং তোমরা জেনে খুশি হবে, পার্ট সিতে এ অধ্যায় থেকে প্রতি বছর কোশ্চেন হয়, এবং পার্ট সির ম্যাথমেটিক্যাল অ্যান্সারটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রতি অঙ্কে আমাদের 10 মার্ক করে ক্যারি করতে হয়, 10 নম্বরের জন্য অ্যান্সার করতে হয়। তো এখান থেকে আমাদের প্রশ্নটা কীভাবে সেট আপ হতে পারে একটু লক্ষ্য করো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মেথড, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট।
প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি। আমাদের মনে আছে নিশ্চয়, প্রত্যক্ষ পদ্ধতির কিছু আইটেম ছিল, পরোক্ষ পদ্ধতির কিছু আইটেম ছিল। যদিও আমরা ইতিপূর্বে পরোক্ষ পদ্ধতিটা প্র্যাকটিস বেশি করেছি। দেখো তো তোমাদের একটু মনে আছে কিনা, সেখানে 3 ধরনের জিনিস নিয়ে আমরা অঙ্ক করতাম। একটা ছিল অপারেটিং অ্যাক্টিভিটিস, অপারেটিং শব্দ অর্থ হচ্ছে পরিচালন সংক্রান্ত যে জিনিসগুলো ছিল। দ্বিতীয়টা ছিল হচ্ছে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত ছিল। আর একটা ছিল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এই 3টা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কি আসতো পরীক্ষায় প্রশ্ন আসতো। ঠিক অনার্স লেভেলে এবং ডিগ্রি লেভেলে কিন্তু একই টাইপের কোশ্চেন আমাদের সেট আপ হয়। সেই বলা থাকে যে পরিচালন সংক্রান্ত কার্যাবলী থেকে যে একটা বিবরণী তৈরি করতে হয় সেটা তৈরি করো, অথবা বিনিয়োগ থেকে, ইনভেস্টমেন্ট থেকে করো, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস থেকে করো, একটা বিবরণী তৈরি করো, অথবা 3টা অথবা 2টা মিলে কিন্তু একটা ইনকাম স্টেটমেন্ট আমাদের কি করতে হয়, তৈরি করতে হয়, নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হয়। এখানে আমাদের হচ্ছে যে জিনিসগুলো ইন্টারমিডিয়েট আসতো সমপরিমাণ, অর্থাৎ সেম কোশ্চেন কিন্তু আমাদের এই লেভেলে আসে। শুধুমাত্র ভাষার যে জিনিসটা আছে একটা বাংলা ভার্সনে করে এসেছি, এখানে আমাদের ইংলিশে করতে হবে। এবং আমি যতটা জানি আমার অভিজ্ঞতা থেকে, আমাদের স্টুডেন্টরা ইন্টারমিডিয়েটে এই অধ্যায়টা সম্পর্কে ভালো পারদর্শী ছিল এবং তারা এটা ভালো বুঝতে পারতো। ইনশাল্লাহ আশা করব যে আমাদের অনার্স লেভেলে এবং ডিগ্রি লেভেলে তাদের এই অধ্যায় সম্পর্কে খুব বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ। এটা গেল আমাদের 7ম অধ্যায়। এবার আসে একটু চ্যাপ্টার 8। মূলত চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার হচ্ছে 9 সেম কোশ্চেন আসে আমাদের। প্রিপারেশন অফ ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট, মূল্য সংযোজন বিবরণী প্রস্তুতকরণ। মূল্য সংযোজনটা কি আসলে? তোমরা যখন মোবাইলে কথা বলতে চাও অথবা তোমরা কোনো জিনিস কিনতে চাও, তখন লেখা থাকে মূল্য ভ্যাট সহ অথবা ভ্যাট বাদে। এই ভ্যাটই হচ্ছে এখানে আলোচনার বিষয়। এবং তোমরা জানো যে বাংলাদেশ গভর্নমেন্টের রাজস্বের একটা বিশাল অংশ আসে এই ভ্যাট হতে। অর্থাৎ কোনো জিনিসের মধ্যে যে সরকারের নির্ধারিত যে মূল্যটা, সাধারণত বাংলাদেশে 1991 সালের যে ভ্যাট আইন ছিল, সেখানে কোনো পণ্যের উপর 15% ভ্যাট প্রদান করতে হয় এবং ভ্যাটটা হচ্ছে ক্রেতাকে বহন করতে হয়। সেই ভ্যাটের অধ্যায় থেকে আমাদের কিছু প্রশ্ন আসে। আর একটা কথা বলে নেই, তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা থার্ড ইয়ারে আছো, তাদেরকে বাংলাদেশের কর বিধি নামে একটা সাবজেক্ট পড়তে হয়। ইতিপূর্বে অনেকে সাবজেক্টের সম্বন্ধে ধারণা লাভ করেছো। এখানে একটা অধ্যায় কিন্তু অঙ্ক আছে এই মূল্য সংযোজন কর নিয়ে, এবং অঙ্কগুলো করতে হচ্ছে বাংলায়। অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমরা ট্যাক্সের মধ্যেও করব, হয় কেউ সেকেন্ড ইয়ারে অথবা থার্ড ইয়ারে হচ্ছে আমরা প্র্যাকটিসগুলো করব। আর ভ্যাটের অঙ্ক নিয়ে ভ্যাটের কিছু জাবেদা কিন্তু আমরা ইতিপূর্বে ইন্টারমিডিয়েটে কিন্তু 2য় অধ্যায়ে কিন্তু প্র্যাকটিস করে এসেছি। তো এখান থেকে কী কী প্রশ্ন হয়, একটা ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট অর্থাৎ ভ্যাট বিবরণী যাকে বলি আমরা, সেটা আমাদের তৈরি করতে হয়, জার্নাল তৈরি করতে হয়। আর জার্নালের সাহায্যে আমাদের লেজারটাকে তৈরি করতে হয়। আমরা যখন এই অধ্যায় সম্পর্কে যাব, প্র্যাকটিস করতে যাব, তখন প্রত্যেকটা জিনিস আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বুঝিয়ে দিয়ে আমার মূল জিনিসটা প্র্যাকটিস করতে। আমি বলেছিলাম 8 এবং 9 নম্বর অধ্যায় যেটা সেম ক্যাটাগরির কোশ্চেন আসে, এবং মূলত 2টা অধ্যায় হচ্ছে কাছাকাছি এবং প্রায় সমজাতীয় কোশ্চেন। এখান থেকে আমাদের অনেক বছর কোশ্চেন আসে। প্রথমে আমাদের আসতে পারে হচ্ছে কি জার্নাল অর্থাৎ জাবেদা, লেজার, তারপরে আসতে হচ্ছে ক্যালকুলেশন অফ ভ্যাট, ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। আর এটা আসতে পারে কি আমাদের ব্যালেন্স শিট। জার্নাল আসতে পারে, লেজার আসতে পারে, লেজার মানে কি খতিয়ান, জার্নাল মানে কি জাবেদা, ক্যালকুলেশন অফ ভ্যাট, ভ্যাট নির্ণয় করো, ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট অর্থাৎ আমি যে জিনিসের ভ্যাট নির্ণয় করব তার প্রতি ইউনিটের জন্য আমাদের খরচ কত টাকা হবে সেটা নির্ণয় করা লাগতে পারে। আর একটা জিনিস লাগতে পারে, সেটা হচ্ছে ব্যালেন্স শিট তৈরি করা লাগতে পারে। মোটামুটি আমরা যে অধ্যায়গুলো সম্পর্কে, এই যে 8টা অধ্যায় অর্থাৎ 3 নম্বর অধ্যায়টা আমরা বাদ দিয়ে দিয়েছি, এই 8টা অধ্যায় থেকে আমাদের কোশ্চেন আসে ইউনিভার্সিটি পরীক্ষার মধ্যে। তো আমরা চেষ্টা করব পর্যায়ক্রমিকভাবে তোমাদের এই জিনিসগুলো নিয়ে ভেঙে ভেঙে আলোচনা করতে। সেটা আমরা হয়তো স্বাভাবিক যে ক্লাসের পরিবেশ সেখানে কবে ফিরে যেতে পারবো জানি না। স্বাভাবিক ক্লাসে ফিরে গেলেও আমরা হচ্ছে আমাদের অনলাইনের ক্লাসগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো অব্যাহত রাখতে, চালিয়ে যেতে। তো যাই হোক, এটা ছিল আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের মোটামুটি একটা সিলেবাস।
যেখান থেকে আমাদের কমন কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি আলোচনা করতে। পরবর্তীতে যখন আমরা অধ্যায়ভিত্তিক আলোচনায় চলে যাব, তখন আমরা এগুলোর প্রত্যেকটা জিনিস নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এবং কোন প্রশ্নগুলো কত সালে খুব বেশি আসছে, তোমাদের বেলায় আসার সম্ভাবনা কতটুকু, সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব বুঝিয়ে দিতে। আর সবাই মোটামুটি আজকে দেখলাম যে সেকেন্ড ইয়ারে তোমরা অনেকেই ক্লাসে অ্যাটেন্ড করেছো, অনেকেই করনি। আশা করি তোমরা এই ভিডিওটা যেখানে সেভ করা থাকবে পেজে, সেখান থেকে পরবর্তীতে তোমরা ক্লাসগুলো আপলোড করে নেবে এবং ক্লাসে অংশগ্রহণ করবে। তো যাই হোক, এতক্ষণ অনেক কষ্ট করে তোমরা ক্লাসটা করলে, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।